নমস্কার এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি সঞ্চালক অমিতাভ আরও একবার। আর গল্প হলেও সত্যি, সেই গল্পগুলোর মধ্যে আজকে প্রথমে যে গল্পটা আপনাদের শোনাবো, আমাদের দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ভাবুন বা কল্পনা করুন, আপনি একটি রেস্টুরেন্টে বসে রয়েছেন এবং সেই রেস্টুরেন্টে খাবারগুলো গরম করে দেওয়া হচ্ছে আপনাকে। যে গরমটা খাবার রান্না করার জন্য দরকার তা আসলে আগ্নেয়গিরির তাপে গরম করা হচ্ছে বা রান্না করা হচ্ছে খাবার। ভাবতে পারছেন? আপনি একটি আগ্নেয়গিরির ওপরে বসে আছেন আর আগ্নেয়গিরির তাপে রান্না হচ্ছে খাবার, গ্রিল করা হচ্ছে খাবার। না, কল্পনা করতে হবে না, এটা বাস্তব। আর এর জন্য আপনাদেরকে একটুখানি কষ্ট করে যেতে হবে স্পেনে। স্পেনে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে, যে দ্বীপগুলিতে একসময় আগ্নেয়গিরি ছিল, অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে এবং বর্তমানে সেখান থেকে লাভা বেরিয়ে না আসলেও যথেষ্ট উত্তাপ রয়েছে সেই আগ্নেয়গিরির গুলোতে, এবং তাকে কেন্দ্র করে অসম্ভব সুন্দর পর্যটনের দৃশ্য তৈরি হয়েছে এই দ্বীপগুলোতে। যে দ্বীপগুলোর মধ্যে স্পেনের ল্যান্সারো, এই স্পেনের ল্যান্সারো, সেই ল্যান্সারোতে রয়েছে একটি দারুণ রেস্টুরেন্ট যেখানে খাবার গরম হয় আগ্নেয়গিরির উত্তাপে। নাম হচ্ছে এল ডায়াবলো। এই এল ডায়াবলো রেস্টুরেন্টে খাবার রান্না বা গ্রিল করা হয় আগ্নেয়গিরির উত্তাপে। বুঝতে পারছেন? মানে একটা আগ্নেয়গিরিতে আপনি বসে চারিদিকে নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আগ্নেয়গিরির উত্তাপে তৈরি হওয়া খাবার খাচ্ছেন আর প্রাকৃতিক শোভা দেখছেন। এরকম দ্বীপে যাওয়ার কল্পনা করা যেতে পারে, যাওয়া যেতেও পারে যদি সেটা বাস্তবে হয়। হ্যাঁ, এটা বাস্তবে রয়েছে স্পেনের ল্যান্সারোতে, এল ডায়াবলে। এই এল ডায়াবলো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের রেস্টুরেন্টে এই অগ্নি উৎপাত না হওয়া আগ্নেয়গিরির উত্তাপে খাবার খাওয়ার জন্য। যারা বিদেশে ঘুরতে যান তারা একবার ট্রাই করতে পারেন। হ্যাঁ, আগ্নেয়গিরির উত্তাপে খাবার এরকম ধরনের অভিজ্ঞতা একটা জীবনে বারবার হয় কি? শুনে হয়তো অনেকের মনে হবে এটা গল্প, কিন্তু এটা গল্প নয়, এটা গল্প হলেও সত্যি। চলুন আজকের গল্প হলেও সত্যিতে পরে যে ঘটনাটা জানাই। বাংলার একজন শিল্পী ছিলেন, গানের শিল্পী, একজন গায়ক, যিনি নাকি স্বরলিপি মেনে গাইতেন না বলে তার নামে দুর্নাম ছিল, কিন্তু গায়ক হিসেবে জবরদস্ত গায়ক ছিলেন। ভাবতে পারছেন? আজকে থেকে অনেক অনেক বছর আগে, 50-60-এর দশক হবে, সেই সময় একটি অডিটোরিয়ামের বাইরে তার গান শোনার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, যে গেট খুললে তারা ঢুকবে, এই ভদ্রলোকের গান শুনবেন। তারা লাইনে দাঁড়িয়ে আছেন, জটলা এখানে ওখানে কথাবার্তা চলছে। হঠাৎ করে অডিটোরিয়ামের বাইরে মোটর সাইকেলের শব্দ, বট 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 করতে করতে মোটর সাইকেল এলো। গাড়ি আসছে একের পর এক, নানান নামের, নানান দামের। তার মধ্যে মোটর সাইকেলের আওয়াজ শুনে অনেকেই চমকে গেলেন, ঘাড় ঘুরিয়ে দেখতে শুরু করলেন অনেকেই। অবাক ব্যাপার, ভদ্রলোক সবাইকে হাত দেখিয়ে ধুতি পাঞ্জাবি পরে মোটর সাইকেল চালিয়ে মোটর সাইকেল থেকে নেমে সবার দিকে হাত তুলে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে গটগট করে ভেতরে ঢুকে গেলেন। যারা বাইরে দৃশ্য দেখেছিল তারা ভেতরে গিয়ে যখন বসলো, তারপর শিল্পীর নাম ঘোষণা করা হলো। শিল্পী মঞ্চে এসে মাইক্রোফোন নিয়ে গান নয়, কথা বলতে শুরু করলেন। আর যারা বাইরে একটু আগে তাকে দেখেছেন তাদের তো চক্ষু চড়ক গাছ। আরে এই লোকটাই তো ধুতি পাঞ্জাবি পরে মোটর সাইকেল চালিয়ে এখান থেকে নামলো, ইনিই গান করবেন, ইনিই সেই বিখ্যাত গায়ক। আর যে জামা কাপড়টা পরে উনি গাড়ি থেকে নেমেছিলেন, মঞ্চেও দেখছি সেই জামা কাপড়টা পরে আছে, মানে সেই ধুতি আর পাঞ্জাবি।
পোশাক পরিবর্তনও নয়। হ্যাঁ, দুটো একটা লাইন সবাইকে শুভেচ্ছা জানিয়ে সেই গায়ক তারপর বললেন, দেখুন আমি জানি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গানটা করলেও কথা বলতে বলতে না আমার কথা বাচন ভঙ্গিমা আর আমার কথাটা যদি বদলে যায় আপনারা জানি কিছু মনে করবেন না, কারণ আপনারা জানেন আমি বাঙাল। এই বলার পর আর তিনি কলকাতার ভাষায় কথাটা একেবারে বাঙাল ভাষায় ঢুকে পড়লেন। বললেন আপনাদের কলকাতার ভাষায় না বেশিক্ষণ কথা বলতে পারি না। এরপরের বাকি যেটুকু বললেন সেটাতে মনে হলো গায়ক সবার আগে মানুষের মনটাকে জয় করে নিলেন। সবাই হো হো করে তার বাঙাল কথা শুনে হাসতে শুরু করলো। এরপর ভদ্রলোক বলছেন, আমি সেটা আর বাঙাল ভাষায় বলছি না, যে 1931 সালে আমি প্রথম শান্তিনিকেতনে যাই এবং যখন শান্তিনিকেতনে ঢুকলাম তখন রবি ঠাকুর ব্রাহ্ম সমাজের একটি উপাসনা গীত গাইছিলেন। তো আমি তো রবি ঠাকুরকে চিনি না, জানিও না কে রবি ঠাকুর। তো আমার মনে হলো যে শান্তিনিকেতনের কোনো আচার্য হবেন, তিনি গাইছেন। হ্যাঁ, কারণ তখন তো তাকে কেউ চেনেন না, তখন তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুর হননি, তাই না? তখন কেউ গুরুত্ব দিত না। কিন্তু যেই নোবেলটা পেয়ে গেলেন এবার তার গুরুত্ব বাড়তে শুরু করলো। বেশ কিছু নামি দামি জ্ঞানী গুণী ব্যক্তি এলেন তার সঙ্গে দেখা করতে, তাকে শুভেচ্ছা জানাতে। এতে আরো রবীন্দ্রনাথ ঠাকুর রেগে গেলেন। বললেন, যখন আমার নোবেল আমি পাইনি তখন আমার কোনো গুরুত্ব নিয়ে ছিল না, আমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি, আর আজকে যেই আমি নোবেল পেয়েছি অমনি লাইন পড়ে গেছে লোকের আমার সঙ্গে দেখা করতে আসা, সাক্ষাৎ করতে আসা। এবং এতে এতটাই রেগেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে তিনি একটা গান লিখে তার বৌদিকে শুনিয়েছিলেন। এতটা বলার পর গায়ক একটু মঞ্চে থামলেন, এখনো গান শুরু করেননি। এগুলো তার কথাই বললাম। কিন্তু এরপর মঞ্চে সেই বসে থাকা গায়ক বলছেন আজকেও আমি আপনাদের সেই গানটাই শোনাবো প্রথমে, যে গানটা ওই রাগের পর লিখে তিনি রবি ঠাকুর তার বৌদিকে শুনিয়েছিলেন। এই বলে তিনি তার প্রথম গানটা ধরলেন, এই মনিয়ার আমায় নাহি সাজে। হ্যাঁ, এই ভদ্রলোককে নাকি বলা হতো তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান স্বরলিপি মেনে গান না, কিন্তু তিনি যে মুহূর্ত থেকে গাইতে শুরু করলেন যারা উপস্থিত ছিলেন আর এই ঘটনাটা চাক্ষুষ করেছিলেন তাদের অনেকেই ভাবতে লাগলেন যে এই দরাজ গলা, এই মনমোহিনী আওয়াজ, এই মনমোহিনী সুর, কোথাও তো মনে হচ্ছে না যে তিনি রবীন্দ্রনাথের স্বরলিপি মেনে গাইছেন না। সেদিন তারা অবাক হয়েছিলেন, কারণ প্রথাগত নিয়মের বেড়াজাল থেকে অনেক দূরে বাস করতেন তিনি। তাই তো মোটর সাইকেল হাঁকিয়ে ধুতি পাঞ্জাবি পরে আর পোশাক পরিবর্তন না করে সেই পোশাকেই গানটা শুনিয়ে মানুষের হৃদয় জয় করতে পারতেন। আসলে আপনার কলা বা আপনার শিল্প সত্তাটাই বড় কথা। আপনি কত দামি পোশাক পরলেন, কি পোশাক পরলেন, এটা কখনোই গুরুত্বপূর্ণ হতে পারে না। একজন এত বড় মাপের শিল্পী গাড়ি না চড়ে আসছেন, মোটর সাইকেল চড়ে, ধুতি পাঞ্জাবি পরে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা গল্প নয়, এটা সত্যি। আর ভদ্রলোক সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণম্যতি সঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস, শহর কলকাতা বা বাংলা যাকে চেনে জর্জ দা নামে। চলুন আজকের এবং অমিতাভ শেষ করব একজন বিস্মৃত হয়ে যাওয়া বাঙালিকে নিয়ে। কত বাঙালিরাই তো ইতিহাস তৈরি করেছেন না, কিন্তু এই বাঙালি তাকে কেউ মনে রাখেনি, হয়তো মনে রাখার প্রয়োজন মনে করেনি, কিন্তু এই বাঙালি প্রমাণ করেছিলেন যে বাঙালি বীরের জাতি। হ্যাঁ, না হলে ভাবতে পারছেন, লম্বায় 22 ফুট, চওড়ায় 5 ফুট, উচ্চতা 4.5 ফুট। দেখলেই না লালমোহন বাবুর সেই কথা নয়, এটা লম্বায় 20 ফুট, চওড়ায়
5 ফুট, উচ্চতা 4.5 ফুট। এটা একটা ডিঙি নৌকার মাপ, পালতোলা না, ডিঙি নৌকা। যে ডিঙি নৌকায় চড়ে এক বাঙালি অসাধ্য সাধন করেছিলেন কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার, 33 দিনে তিনি অশান্ত সমুদ্রের বুক চিরে ওই মাস্তুল সঙ্গী আর হাতের দাঁড়কে সঙ্গী করে আর এক সঙ্গীকে সঙ্গী করে আজ থেকে 50 বছরেরও বেশি আগে তিনি কলকাতা থেকে পৌঁছেছিলেন আন্দামান পোর্ট ব্লেয়ারে। হ্যাঁ, পোর্ট ব্লেয়ারের আরবাডিন জেটিতে নোঙর করেছিলেন তিনি। এই অকুতভয় বীর বাঙালির, বুকের পাটা থাকা বাঙালির নাম আজকে প্রজন্ম কেউ জানে না। জন্ম কলকাতা সদানন্দ রোডে 1946-এর 28 মার্চ। জন্মের পর থেকেই ক্রীড়ামুখী হওয়ায় তিনি পরবর্তীকালে প্রখ্যাত ক্রীড়াবিদ এবং সাঁতারু, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরীরবিদ্যার অধ্যাপক। নাম পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়। চেনেন না তো? পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় একজন রোয়িং চ্যাম্পিয়ন ছিলেন, একজন দক্ষ সাঁতারু ছিলেন, যিনি আজ থেকে 50 বছরের আগে নৌসেনা, ভারতীয় নৌসেনার একজন অফিসার যার নাম ডিউক, এই অ্যালবার্ট জর্জ ডিউককে সঙ্গী করে তিনি পাড়ি দিয়েছিলেন এই 20 ফুট বাই 5 ফুট বাই 4.5 ফুট উচ্চতার ডিঙি নৌকা করে কলকাতা থেকে আন্দামান। তৈরি হয়েছিল উত্তাল সমুদ্র 33 দিনের ছোট ডিঙিতে পার করার এক ইতিহাস। পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের কথা আমরা এই প্রজন্ম কেউ জানি না, কিন্তু সেদিন এই বাঙালি প্রমাণ করেছিলেন যে বাঙালি বীরের জাতি। অশান্ত সমুদ্রের বুকে, ভাবতে পারছেন, একটা 20 ফুট নৌকা, ডিঙি নৌকা। সেই সময় টেকনোলজি বা প্রযুক্তিও তেমন উন্নত না, শুধু 2টো কম্পাস, একে সঙ্গী করে। দিনটা ছিল 1 ফেব্রুয়ারি। দিনটা ছিল 1 ফেব্রুয়ারি 1969। কলকাতার অন্যতম বিখ্যাত জেটি, সেই জেটিটা আমাদের নাম হচ্ছে ম্যান অফ দ্য ওয়ার জেটি। সেই জেটি থেকে ছেড়েছিল সেই ডিঙি। তার আগে বলে রাখি, এই যে ডিঙিটায় করে তারা 33 দিনে এই অশান্ত সমুদ্র পার করে ইতিহাস তৈরি করেছিলেন, এই ডিঙিটার নাম ছিল আরেকটা বিখ্যাত ঘটনাকে কেন্দ্র করে, কারণ সেই ডিঙিটার নাম হচ্ছে কানোজি আংরে। সেই নৌকাটির নাম দেওয়া হয়েছিল কানোজি আংরে। কেন? কারণ ছত্রপতি শিবাজী মহারাজের নৌসেনাপতি ছিলেন তুকোজি আংরে। এই তুকোজি আংরের ছেলের নাম হচ্ছে কানোজি আংরে, যিনি একা নিজের চেষ্টায়, তার দক্ষতায় প্রচুর ব্রিটিশ যুদ্ধ জাহাজকে ধ্বংস করেছিলেন। এবং তার সেই ছত্রপতি শিবাজীর যে নৌসেনাপতি, তার ছেলে কানোজি আংরের নামে তাই এই 33 দিনের অশান্ত সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার জন্য এই ডিঙি নৌকার নামকরণ করা হয়েছিল কানোজি আংরে। কে করেছিলেন নামকরণ জানেন? প্রখ্যাত সাঁতারু, বিশ্ব চ্যাম্পিয়ন সাঁতারু মিহির সেন। শ্রদ্ধেয় মিহির সেন দিয়েছিলেন এই নাম নৌকাটার কানোজি আংরে। স্বয়ং এই ম্যান অফ ওয়ার জেটিতে উপস্থিত ছিলেন, তাদের যাত্রা সূচনা যেখান থেকে হবে সেখানে ভারত নয়, পৃথিবীর এভারেস্টে পৌঁছে যাওয়া প্রথম পর্বতারোহীর অন্যতম তেনজিং নোরগে। তিনি তার হাতের পিস্তল ফায়ার করে এই যাত্রা শুরু করেছিলেন। এরকম একটা ইতিহাস 1969-এর 1 ফেব্রুয়ারি তৈরি হয়েছিল কলকাতার ম্যান অফ ওয়ার জেটিতে, যার খবর ঘুণাক্ষরে আজকের প্রজন্ম জানে না। আরো একজন বাঙালির কথা, দুঃসাহসী বাঙালির কথা। এই পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় এবং ডিউক দুজনে মিলে সেই গান ফায়ারের পর তারা যাত্রা শুরু করলেন
এবং আরেকটা ঘটনা এখানে আপনাদের বলে রাখি যে এই যে অভিযানটা হয়েছিল, এই কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের আরবাডিন যে জেটি, এই যাত্রাপথের নকশা তৈরি করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর নৌসেনা বিভাগের কমান্ডার, তিনিও একজন গর্বিত বাঙালি, তার নাম রথীন দাস। কমান্ডার রথীন দাস তৈরি করেছিলেন এই অভিযানের যে নকশা। যাই হোক, 1 ফেব্রুয়ারি যাত্রা করলো। প্রথম 7 দিন খুব ভালো, ঠিকঠাক মতো খবর আসতে থাকলো এবং 8 তারিখ থেকে নিখোঁজ হয়ে গেল। বেতারে আর কোনো যোগাযোগ করা গেল না এই কানোজি আংরে এই ছোট্ট ডিঙিটার সঙ্গে। প্রায় 7 দিন পর তারপর আবার যোগাযোগ করা সম্ভব হলো, মানে 14 ফেব্রুয়ারির পর থেকে। কারণ বায়ুসেনার 2টো বিমান তারা দেখতে পেয়েছিল এই কানোজি আংরে ডিঙিটাকে। তখন তারা কলকাতা থেকে 190 মাইল মতো অতিক্রম করতে সক্ষম হয়েছে। আবার 10-11 দিন ঠিকঠাক মতো চলতে লাগলো অশান্ত সমুদ্রের বুকে। সেই ডিউক আর পিনাকি তারা দুজন চলেছেন অসাধ্য সাধন করে, উত্তাল সমুদ্রকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে তাদের এই যাত্রাপথকে তাদের গন্তব্যে পৌঁছে যাওয়া পর্যন্ত এক নতুন করে অভিযান আর উপন্যাসের পাণ্ডুলিপি লিখতে লিখতে। এরপর আবার ঘটলো আর একটা বিপর্যয়। সেটা ঘটলো 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি মানে যখন তারা পোর্ট ব্লেয়ার থেকে আর মাত্র 380 মাইল মতো দূরে রয়েছেন, সেই সময় তাদের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এবং এর পেছনে কারণ ছিল ইন্দোনেশিয়া সেই সময় একটা ভয়ঙ্কর ভূমিকম্প তৈরি হয়। এই ভূমিকম্পের প্রভাব সমুদ্রে কিভাবে পড়ে আপনারা জানেন আজকের দিনে। তো সেই উত্তাল সমুদ্রে এক একটা ঢেউ প্রায় 20 ফুট উঁচু হয়ে সমুদ্র তখন গর্জন করছিল আর ফুঁসছিল। সেখানে একটা মোচার খোলার মতো এই 20 ফুট বাই 5 ফুট এই ডিঙি যেন মনে হচ্ছিল এদিক থেকে ওদিকে তাকে ছুড়ে দেওয়া হচ্ছে। দুঃসাহসী দুজন তারা কিন্তু সেখানে বসেছিল সমস্ত সাহসকে সঙ্গী করে। এই উত্তাল ঢেউতে তাদের মাস্তুল ভেঙে তছনছ হয়ে গেল, সমুদ্রের জল ভেতরে ঢুকে গেল এবং সেই জল বার করতে 3 দিন 3 রাত তাদেরকে সময় লেগেছিল সেই ভিতরের জল বার করতে। তাদের খাবার জলও খানিকটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে তারা বাধ্য হয়ে সমুদ্রের জলে ওষুধ মিশিয়ে পান করা শুরু করে। শুধু তাই নয়, এর মধ্যে ঘটলো আরো বিপর্যয়। এই উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে ওই দুর্ঘটনাক্রমে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের ডান হাতের 8টা লিগামেন্ট ছিঁড়ে গেল। একমাত্র হাত হচ্ছে বাঁ হাত। সেই বাঁ হাত দিয়ে দাঁড় বয়ে তিনি কিন্তু নিরাশ হননি, তিনি তার লক্ষ্যে ঠিক ছিলেন। আর ডিউক যিনি ছিলেন সঙ্গে, সেই ডিউকের ঘটলো আর একটা সমস্যা। তার আগে থেকেই হার্নিয়ার সমস্যা ছিল, সেই হার্নিয়ার সমস্যা গেল বেড়ে। এইরকম ধরনের অবস্থার মধ্যে দিয়ে সমুদ্রের 20 ফুট উঁচু ঢেউ, তছনছ করে দেওয়ার মতো হাওয়া, ঝালাপালা করে দেওয়ার মতো গর্জন, তার মধ্যে ডান হাত অকেজ, শুধু বাঁ হাত দিয়ে দাঁড় বাওয়া, নোনা জল ঢুকে যাওয়া, সেটাকে বার করা, এগুলো করতে করতে তারা লড়াই করতে করতে তারা যখন আবার তাদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হলো, তখন ইতিমধ্যে কেটে গেছে দুর্যোগের বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটা রাত। মনোবল হারাননি তারা। তাদেরকে দেখতে পেয়েছিল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ এবং তারা সেই তাদের দেখতে পাওয়ার খবরটা দিয়েছিল এমভি নিকোবর বলে একটি জাহাজকে। এবং সে তখন তারা ছিলেন ওই 380 মাইল মতো দূরে পোর্ট ব্লেয়ার থেকে। এরপর তারা যখন একেবারে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, যে দেখা যাচ্ছে এবার মানে আরবাডিন ওই জেটিটা দেখা যাচ্ছে, তাদের সঙ্গে তারা নিয়ে গিয়েছিলেন রসগোল্লা কলকাতার। সেই রসগোল্লা দিয়ে মিষ্টি মুখ করে তারা এই সাফল্যকে উদযাপন করেছিলেন। সমুদ্রের বুকে বসে এক বাঙালি আর একজন দিল্লিতে জন্ম নেয়া ডিউক যে নৌসেনার অফিসার, তারা দুজনে। আর তারা যত কাছে যাচ্ছেন আর দেখছেন যে উপচে পড়া ভিড় এই ইতিহাসকে সাক্ষী হওয়ার জন্য, ইতিহাসকে
চোখ চাক্ষুষ দেখার জন্য সেখানে পোর্ট ব্লেয়ারে সেই জেটির বাইরে শুধু ঠিক ঠিক করছে মানুষ আর মানুষ। সেদিন তৈরি হয়েছিল আরো একটা ইতিহাস। এই দুঃসাহসিক সমুদ্র যাত্রা 20 ফুট বাই 5 ফুট ডিঙি নৌকায় করে এক বাঙালি অসাধ্য সাধন করেছিলেন, ডিউক বলে তার এক বন্দীকে সঙ্গী করে। এই ইতিহাস অনেকেই জানেন না। আজকে কত ইতিহাস এভাবে হারিয়ে যাচ্ছে। আমাদের আত্মবিশ্রুত জাতি বা আত্মঘাতী জাতি বাঙালির এইসব ইতিহাস আজকে উপন্যাস বা গল্পও কেন বলবো, গল্পও লেখা হয় না এগুলোকে নিয়ে। কিন্তু এরকম বাঙালিরাও ছিলেন। এই পিনাকি বাবু তিনি পরবর্তীকালে ভেবেছিলেন এই সাফল্যের সঙ্গে এই সমুদ্র যাত্রা সম্পন্ন করার পর তিনি ভেবেছিলেন পরবর্তী তিনি ইন্দোনেশিয়ার দিকে যাত্রা করবেন। কলকাতা থেকে ইন্দোনেশিয়া ডিঙি নৌকায় চেপে 33 দিনের এই কলকাতা থেকে আন্দামানের সফর ইতিহাসে গাঁথা হয়ে রয়েছে। তিনি যখন পরিকল্পনা করছেন পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় যে তিনি এবার ইন্দোনেশিয়াতে যাবেন ডিঙি নৌকায় করে, তখনই ঘটল সেই চরম বিপর্যয়, মন খারাপ করে দেয়া খবর। কোনো একটা রহস্যময় মৃত্যুতে চলে গেলেন পিনাকি রঞ্জন কেবলমাত্র 37 বছর বয়সে। 1983 24শে সেপ্টেম্বর তার মৃত্যুটা আজও রহস্য, আজও অজানা। ঠিক যেভাবে এই সমুদ্র জয়ের 33 দিনের ডিঙি নৌকায় যে ইতিহাস আজকের প্রজন্মের কাছে অজানা, ঠিক সেরকম একটা রহস্যময় মৃত্যুর মধ্যে দিয়ে তিনি চলে গেলেন। কত রহস্য! কিন্তু আজ এই পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের নামে এই প্রজন্ম জানে না। আরো একজন গর্বিত বাঙালি, আরো একজন বীর বাঙালি। হ্যাঁ, তাই এটা শুনতে গল্প হলেও এটা সত্যি। এবং অমিতাভর পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি গর্বিত এবং সিংহ পুরুষ বাঙালি, বীর বাঙালি পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়কে। আপনার আত্মা যেখানেই থাকুক, সেই আত্মা যে সত্তাকে নিয়ে বিচরণ করে বেড়াচ্ছে মহাবিশ্বের বুকে, সেই সত্তাটার নাম বাঙালিয়ানা। কারণ পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের কথা আজকের প্রজন্ম জানে না। এই সবটা শুনলেই মনে হবে যে 20 ফুট বাই 5 ফুটের একটা ডিঙি নৌকায় এই অসাধ্য সাধন করা যায়। হ্যাঁ, করা যায়। হয়তো আপনাদের কাছে মনে হবে গল্প, কিন্তু এটা গল্প হলেও সত্যি। আজকের মতো বিদায় নেই। আমি অমিতাভ, আবার ফিরে আসবো কোনো অজানা ঘটনা নিয়ে, কিংবা পরিচিত জানা মানুষদের অজানা গল্প নিয়ে। গল্প হলেও সেগুলো সত্যি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর সংস্কৃতির সঙ্গে থাকবেন। আজকের মতো শুভরাত্রি।